আমাদের ক্যালকাটা হাইকোর্টের অ্যাপিলেট সাইড এবং অরিজিনাল সাইডে রোস্টার পরিবর্তন হয়েছে। রোস্টার পরিবর্তনটা একটা খুবই স্বাভাবিক ঘটনা। মানে রোস্টার চিফ জাস্টিস হচ্ছে মাস্টার অফ রোস্টার এবং তিনি রোস্টার ঠিক করেন যে কোন জজ কোন ডিটারমিনেশনকে হোল্ড করবেন, কোন জজের ঘরে কোন মামলা শুনানি হবে। এটা খুব স্বাভাবিক ঘটনা এবং এটা প্রায় একটা নির্দিষ্ট অন্তরালের পরে চেঞ্জ হতে থাকে। এবার সেক্ষেত্রে এটা চেঞ্জ হওয়ার পরে অনেকেই আমাদেরকে কালেকটিভলি হোক ইন্ডিভিজুয়ালি হোক আমাদেরকে মেসেজ করে জানতে চাইছে যে এর ফলে মামলাগুলো কি হতে পারে। বিশেষ করে যেগুলো আমরা পাচ্ছি মেনলি প্রশ্ন, সেগুলো হচ্ছে প্রশ্নভুল মামলা সংক্রান্ত। এবার দেখুন, আমরা খালি একটা জিনিস বলতে পারি, আইনজীবী হিসাবে রোস্টার নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ ওটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। ওটা আমরা ওইসবের ব্যাপারে আমরা থাকিও না, আর আমাদের এখতিয়ারও নেই তাতে। এবার কি হতে পারে না হতে পারে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা দিতে পারি মাত্র, যে তাতে করে একটা জিনিস আমার মতে যে বেঞ্চেই যাক, মামলা যদি আমাদের ভালো হয় তাহলে সেই বেঞ্চ থেকে আমরা সুরাহা পাবো। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। যে বেঞ্চে যাবে সেই বেঞ্চে আমরা লড়বো এবং সেই বেঞ্চে থেকে আমরা মক্কেলদের জন্য সুরাহা করার চেষ্টা করব। এবার সেক্ষেত্রে একটা জিনিস যেটা, যে প্রাইমারি ডিটারমিনেশনে এই যে প্রশ্নভুলের মামলাটাতে কি হচ্ছিল, আমরা একটা এমন জায়গায় আটকে ছিলাম যেখান থেকে ডিভিশন বেঞ্চের নির্ধারিত কমিটি, ডিভিশন বেঞ্চের নির্দেশে যে কমিটি ফর্ম হয়েছিল, সেই কমিটি তার ঐক্যমতেই পৌঁছতে পারেনি। মানে এমন একটা কমিটি হয়েছে যারা প্রশ্নগুলো ঠিক ভুল কি হবে কিছু প্রশ্ন নিরীক্ষে এখনো পর্যন্ত ঠিকই করতে পারলো না। এবার তারপরে কি হলো, তারা কখনো সিঙ্গেল বেঞ্চ যাচ্ছে, ডিভিশন বেঞ্চ যাচ্ছে যে আমাদের কমিটির মডিফিকেশন করে দেওয়া হোক। এই সমস্ত জিনিসের ফলে তো আমরা সাফার করছিলাম। আমার মতে অন্তত পক্ষে যে এই জিনিসটা হয়তো এতটা লিবার্টি প্রাথমিক পর্ষদ পাবে না এবার, আমার মতে। কারণ জাস্টিস ভট্টাচার্য এই ব্যাপারে একটু স্ট্রিক্ট আমার মনে হয়। উনি এতটা সময় ওদেরকে দেবেন বলে মনে হয় না। এটা যদিও এটা নিয়ে আলটিমেট কথা সময়ই বলবে। এবার বাকি মামলাতে তো যা ডিটারমিনেশন যা আছে, মানে আপনার যা রিপোর্ট আসবে তার ভিত্তিতে হবে। এবার যে ডিটারমিনেশনটা যেভাবে চেঞ্জ হলো, যে প্রাথমিক এডুকেশনের যে মামলাগুলো, প্রাইমারি এডুকেশনের মামলাগুলো জাস্টিস সৌগত ভট্টাচার্য সাহেবের ঘরে নেবে। জাস্টিস সৌগত ভট্টাচার্য সাহেব অলরেডি মাদ্রাসা এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন নিচ্ছিলেন, হায়ার সেকেন্ডারি এডুকেশনও নিচ্ছিলেন। এবার ওই ঘরে প্রাথমিক এডুকেশনটাও প্রাইমারি এডুকেশনটাও যুক্ত হলো, কিন্তু সেগুলো হচ্ছে সব 2023 সালের পর থেকে, মানে 23 সাল থেকে আজ অব্দি যে মামলাগুলো আছে সেগুলো, অর্থাৎ 22 বা তার আগের মামলাগুলো আবার জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের ঘরে, মানে একই ডিটারমিনেশনের দুটো জজ বছর ভিত্তিক ভাবে আলাদা করা হলো। 22 পর্যন্ত জাস্টিস রায় চট্টোপাধ্যায়, যেটা 25 নম্বর কোর্ট। আমি এই কোর্টটা নিয়েও আমি ভালোই বলবো, খুব ভালো কোর্ট। আবার তারপরে 23 সাল থেকে হচ্ছে জাস্টিস সৌগত ভট্টাচার্য, এটা নিয়েও আমি ভালোই, আমাদের কিছু মানে ডিটারমিনেশনে কিছু বলারই নেই, সব দিক দিয়ে সব কিছুই ভালো। আমরা এবার যে মামলাগুলো কিছুটা হলো গতি হারিয়েছিল, আমাদের চেষ্টা করতে হবে যাতে সেগুলো গতি ফেরে। এটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে জাস্টিস বাসু সাহেবকে দিয়েছেন, জাস্টিস বিশ্বজিৎ বাসু সাহেবের ঘরে, যার ঘরে প্রাইমারি এডুকেশন ছিল, তার ঘরে কলেজ আর লাইব্রেরি এডুকেশনটা গেছে। তো আর একটা মেজর চেঞ্জ সেটা হচ্ছে জাস্টিস রাজাশেখর মান্তা সাহেবের ঘরে, যেটা প্রাইমারি এডুকেশনের অ্যাপিল কোর্ট ছিল, সেইটা পরিবর্তন হয়েছে। ওটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হলো, কারণ ওটা জাস্ট 2-3 দিন আগেই দিয়েছিল। ওটা জাস্টিস সোমেন সেনের ঘরে দিয়েছে। এইখানটাতে আমরা যেমনটা ভাবছিলাম যে যেমন ওই প্রাথমিক শিক্ষক বাতিলের যে 32,000 আনট্রেন্ড টিচারদের যে বাতিলের মামলাটা, ওটা হয়তো গতি পাবে ভাবছিলাম, ওটা এখন তার মানে এই ঘরে হবে, জাস্টিস সোমেন সেনের নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চে হবে। খুব ভালো। আমাদের ডিটারমিনেশন নিয়ে কিচ্ছু বলার নেই। আমরা সব ঘর আমাদের কাছে সমান প্রিয় এবং সব ঘরে আমাদের কাছে সমান শ্রদ্ধেয়। সুতরাং যে ঘরেই হবে আমাদের সেই ঘরেই মামলা করবে, সেই ঘরেই আমরা লড়বো এবং সেই ঘরেই মামলা জিতবো। তো যেটা হলো সেটা খুব স্বাভাবিক নিয়মেই হয়েছে। এরকম হয় সাধারণত গরমের ছুটিতে হয়, এবার একটু আগে হলো। কারণ হচ্ছে মেন কারণ যেটা হওয়ার পিছনে, সেটা হচ্ছে রিসেন্টলি, বেশ কিছুদিন, মানে রিসেন্টলি, খুবই রিসেন্টলি, 1-1.5 মাস হবে আগে, সুপ্রিম কোর্টের জাস্টিস অভয় ওকার ডিভিশন বেঞ্চ ক্যালকাটা হাইকোর্টের ক্রিমিনাল মামলা, মানে বেল, অ্যান্টিসিপেটরি বেল কেন ডিভিশন বেঞ্চ শোনে, কেন সিঙ্গেল বেঞ্চ শোনে না, এটা নিয়ে কিছু অবজারভেশন দিয়েছিল এবং ক্যালকাটা হাইকোর্টের কাছ থেকে রিপোর্ট কল ফর করেছিল যে তোমার কাছে কত বেল, অ্যান্টিসিপেটরি বেলের কি পেন্ডেন্সি আছে সেটা ডিটেলস দাও। আর এক্সপ্লেনেশন চেয়েছিল, একটা জানতে চেয়েছিল যে এখানে ডিভিশন বেঞ্চকে কেন বেল, অ্যান্টিসিপেটরি বেলকে শোনার জন্য এনগেজ করা হচ্ছে। কারণ বেশিরভাগ আপনার যেগুলো চার্টার্ড হাইকোর্ট এবং বেশিরভাগ হাইকোর্টে কিন্তু বেল, অ্যান্টিসিপেটরি বেল শোনে হচ্ছে সিঙ্গেল বেঞ্চ। এখানে আমাদের ক্যালকাটা হাইকোর্টে যেটা ডিভিশন বেঞ্চ শুনছিল। এবার এইটার ফলে কি হলো, আমাদের অ্যাপিলেট সাইড রুলসে পরিবর্তন হলো এবং সেই অ্যাপিলেট সাইড রুলস পরিবর্তন করে ডিভিশন বেঞ্চগুলোকে ভেঙে, বেল এবং অ্যান্টিসিপেটরি বেল যে ডিভিশন বেঞ্চগুলো শুনছিল সেগুলোকে ভেঙে সেইগুলো সিঙ্গেল বেঞ্চের মধ্যে ভাগ করে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই বেশ কিছু ডিভিশন বেঞ্চ অ্যাভেলেবল হলো
তাদের কাছ থেকে ডিটারমিনেশন যাওয়ার ফলে আবার বেশ কিছু সিঙ্গেল বেঞ্চেরও এই একই সঙ্গে পরিবর্তনটাও করে দেওয়া হলো। তো আমার ধারণা যেটা গরমের ছুটিতে হতো সেটা আগে হলো, বাকি সব ঠিকই আছে। প্রশ্নমূল্যের মামলাটাই আমাদের এখন মেজর কনসার্ন, যেহেতু ওখানে অনেকের ভবিষ্যৎ আছে, নির্ভর করে আছে। আমরা এটা এই ঘরে দ্রুত করার জন্য যাতে জাজ সাহেব নির্দেশ দেন সেটার জন্য আমরা চেষ্টা করব।